পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ, হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। পানি আসে না, কিন্তু বিল আসে এখানে। সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাচ্ছে। ওয়াটার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপটল বসাতে পারবে না। ওয়াসার লাইনে পানি না মিললেও গুনতে হচ্ছে বিল। সংকট থেকে বাঁচতে অনুমতি ছাড়াই বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়লে বড় বিপর্যয়ের শঙ্কা। ব্যবসায় মন্দার পরও বাড়ছে শেয়ারের দাম। গ্রাহককে বিমার টাকা দিতে পারেনি 47টি কোম্পানি। পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা। কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি বিএসইসির। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে নাহিদ সহ 3 সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন দমনে গণগ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী দলীয় নেতাকর্মীরা। আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল। কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ছাত্র নেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা লোপাটে তদন্তে প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। দেশের ব্যাংকিং ইতিহাসে কেলেঙ্কারির শীর্ষে দীর্ঘদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক লুটপাটের ঘটনা। এর পেছনে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার উঠলেও ছিল না কোনো প্রমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির ফিরিস্তি। 2017 সালে সরকারের মদদে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় এসলম গ্রুপ। ব্যাংক কোম্পানি আইনের একের পর এক ধারা ভেঙে 82% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। সে সময় জিএমসি বিল্ডার্স নামে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান শাহাবুদ্দিন চুপ্পু। পরে তাকে ব্যাংকের ভাইস চেয়ারম্যানও করা হয়। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত বহাল ছিলেন সেই পদে। বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে একাধিক ভুইফোর কোম্পানির নামে ব্যাংকের 72% শেয়ার দখল করে এসালম গ্রুপ। সময় সংবাদের হাতে আসা 42 পাতার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কিভাবে এসব কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে ফের শেয়ার কিনেছে জালিয়াত চক্র। 5 আগস্টে পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে 2025 সালের 29 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় বিএফআইইউ। রিপোর্টটি পর্যবেক্ষণ করে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রতিবেদন দেয় তারা, যা যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড। সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, তদন্ত রিপোর্ট থাকলেও সাংবিধানিক বাধায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। তারা কনফার্ম করেছেন যে অন্তত 72% কোম্পানি, যে 24টা শেয়ার হোল্ডিং কোম্পানি ছিল, এরা সবাই এসালম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে কোনোভাবে টাকা বের করে সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এনে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করেছেন। তার মধ্যে জেএমসি বিল্ডার্স নামে একটা কোম্পানি আছে, যেটার সাথে আপনি যার কথা বলেন তিনি এক সময় ইনভলভ ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 21 জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালে মামলা করে ক্ষতিগ্রস্ত ইসলামী ব্যাংক, যেখানে অভিযুক্তদের তালিকায় 12 নম্বরে আছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলাটি হাইকোর্টে এখনো চলমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। বাসিন্দাদের অভিযোগ, ঠিকমতো পানি না পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ওয়াসার বিল। সংকট থেকে মুক্তি পেতে লাখ লাখ টাকা খরচ করে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক সমাধানই ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন।
ওয়াসার লাইনে নেই পর্যাপ্ত পানি, অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না এক বালতিও। বাধ্য হয়ে কোথাও যৌথ উদ্যোগে, কোথাও ব্যক্তিগত অর্থায়নে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। স্থানীয়দের দাবি, একটি ডিপ টিউবওয়েল বসাতে খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। পানির সমস্যার কারণেই বাধ্য হয়ে আমরা এই ডিপ টিউবওয়েল বসাইছি। নয়ের উপরেই গেছে 10 লিটার। আশেপাশে সবার সমস্যা, সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাচ্ছে। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ায় বেশ কিছু গভীর নলকূপের সন্ধান। তবে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়াই এসব গভীর নলকূপ বসানোর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের মূল কারণ দূর না করে একের পর এক ডিপ টিউবওয়েল বসানো হলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। এতে ভবিষ্যতে পানির সংকটের পাশাপাশি নগর অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ডিপ টিউবওয়েলগুলোও কিন্তু ওয়াসার উদ্যোগে হচ্ছে, আবার বেসরকারি উদ্যোগেও হচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় যাতে ডিপ টিউবওয়েল না করতে পারে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ঢাকা ওয়াসাই তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা করে, কোনো ব্যক্তি মালিকানায় কোনো ডিপ টিউবওয়েলের অনুমতি না দেয়। যে এলাকায় বেশি এলোমেলোভাবে যত্রতত্র ডিপ টিউবওয়েল হবে, সেই এলাকায় যদি ভূমিকম্পের অন্য কোনো দুর্যোগ হয়, সেই এলাকায় আপনার ক্ষয়ক্ষতিও বেশি হবে। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পানি সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে এবং নিয়মের বাইরে ডিপ টিউবওয়েল বসানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ডিপ টিউবওয়েলের সঙ্গে সাংঘাতিকভাবে কমে নিয়ে আসবো আগামীতে। প্রচলিত নিয়ম এবং আইন অনুযায়ী ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপ টিউবওয়েল বসাতে পারবে না। আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, সিদ্ধ করে ওখানে পাইপ বসায়। একসময় যখন ওটা আবার লুজ হয়ে যায়, গিয়ে দেখি যে বাজে পাইপ লাইনের সাথে এটা কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা। এই কারণে পানির অবস্থা, এবং এটার উপর অনেক কাজ হয়েছে ইতিমধ্যে। আমার ধারণা আর এই পর্যন্ত থাকবে না আগামীতে। এদিকে লাইনে পানি না এলেও মাস শেষে দিতে হচ্ছে পুরো ওয়াসার বিল। পানি আসে না, কিন্তু বিল আসে। এখানে পানির বিল এক মাসে 20,838 টাকা হয় কেমন? যেই এলাকায় এবং যে বিল্ডিংয়ে এক মাসে পানি আসেনি, সেখানেই কিন্তু পানির বিল দেখা যাচ্ছে 20,838 টাকা। একদিকে পানি সংকট, অন্যদিকে অতিরিক্ত বিল। সেই সংকট সামাল দিতে বসানো হচ্ছে নতুন নতুন ডিপ টিউবওয়েল। তবে বিশেষজ্ঞদের মতে, স্থায়ী সমাধান না করে এভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। তীব্র পানির সংকটে এলাকার বাসিন্দারা বসাচ্ছেন ডিপ টিউবওয়েল, অথচ এসব ডিপ টিউবওয়েল নীরবে তৈরি করছে ভবনের ঝুঁকি। কেননা ঢাকা শহরে এসব ডিপ টিউবওয়েল যদি দিনকে দিন বাড়তে থাকে, তাহলে ইতোমধ্যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ঢাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই ওয়াসার উচিত অতি দ্রুত এই পানির সংকটকে সমাধান করা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছে তার কাছে। গত বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল যে একটি ভাসমান ত্রুটিপূর্ণ এলএনজি সংযোগের কারণে এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে, সে ঘটনার সমাধান করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 2-3 দিন সময় চেয়েছিলেন, এবং সেই 2-3 দিন পেরিয়ে আজ প্রায় 5 দিন হয়ে যাচ্ছে, কিন্তু রাজধানীর যে সিএনজি সংকটের দৃশ্য সেটি কিন্তু বদলাচ্ছে না, ভোগান্তির দৃশ্যেও কোনো পরিবর্তন আসছে না। এর আগে যখন তেলের সংকট ছিল, সেক্ষেত্রে তেলের সংকটের ক্ষেত্রে যারা এখানে সাধারণ ভোক্তা ছিলেন, যারা ভুক্তভোগী ছিলেন, তারা দাবি করছিলেন যে এই সংকটের মাধ্যমে দাম বাড়ানোর পায়তারা চলছিল। কিন্তু এই সিএনজি সংকটের মধ্যেও সেভাবে করেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা চলছে কিনা, এমনটি কিন্তু অভিযোগ করছেন যারা এখানে ভুক্তভোগী রয়েছেন। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দীর্ঘ যানবাহনের সারি, এবং সেই যানবাহনে অধিকাংশই যারা খেটে খাওয়া মানুষ এবং যারা আসলে তাদের যে যানবাহন সেটির ওপর তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, যারা সিএনজি ড্রাইভার রয়েছেন এবং যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন, তারা দাবি করছেন যে তারা দীর্ঘদিন সময় ধরে অপেক্ষা করার কারণে, এত দীর্ঘ সময় অপেক্ষা করছেন, অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন, এবং তাদের এই অপেক্ষার ফলাফল হিসেবে তারা যখন পাম্পের কাছে এসে সিএনজি নেয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, ঠিক তখনই তারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা সিএনজি স্টেশনেই প্রেশার খুবই কম, এবং এই তাদের যে মূল লাইনের প্রেশার কম থাকার কারণে এই 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করেও অনেকে তাদের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন
না, যার কারণে তারা বেশ ক্ষুব্ধ হচ্ছেন। এবং একই সঙ্গে এখানে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ ফিলিং স্টেশন যেগুলোতে আসলে সিএনজি দেওয়া হতো তা বন্ধ রয়েছে, এবং যেগুলোতে সিএনজি দেওয়া হচ্ছে সেগুলোতেও বেশ কম, চাহিদার তুলনায় বেশ কম সিএনজি দেওয়া হচ্ছে। কারণ এই সঙ্গে দেখা যাচ্ছে যে কারণ এর ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ানো যাচ্ছে যে যারা সিএনজি পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারাও আমাদেরকে বলছিলেন যে এতে তাদের অনেক বড় ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তারা মূল লাইনে সংযোগ পাচ্ছেন না, এবং যারা ভুক্তভোগী রয়েছেন, যারা সাধারণ যানবাহন চালক রয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত এই সংকটের সমাধান চান। এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকট নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে। সময় সংবাদে আরও থাকছে। মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল, কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছিল 1 মাস। কক্সবাজারের মহেশখালী থেকে শ্রীলঙ্কার বাবা ছেলেকে উদ্ধার, পরিচয় যাচাইয়ে প্রশাসন। ব্যবসায় বেতাল, অথচ পুঁজিবাজারে বাড়ছে শেয়ারের দাম। ডিএসই ও ইন্টেরিয়র পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে তালিকাভুক্তি 58টি বিমা কোম্পানির মধ্যে 47টিরই অবস্থান এমন। বিশ্লেষকদের সতর্কতা, যে কোনো মুহূর্তে পুঁজি হারাতে পারেন এসব কোম্পানিতে অর্থলগ্নিকারীরা। এই অবস্থায় শেয়ার বাজারে মন্দা কোম্পানির কার্যক্রম বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নিজের পরিশ্রমের পয়সা থেকে আরো কষ্ট করে পড়ছে, এখান থেকে 15,000 টাকা কমা রাখতে কাইটা আমার 70,000 টাকা দিতে আসছে। আমার 6 বছর ধরে ঘুরাইতে আসছে। আমাকে সিগনেচার দিচ্ছে না ওরা, আর বলতেছে সিগনেচার নেওয়ার পরে ওয়েট করতে হবে, টাকা নাকি ওনারা অ্যাকাউন্টে পাঠাবে, কিন্তু সেটা কতদিনের ভিতরে সেটা বলছে না। বিমার মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর নিজের জমানো টাকা তুলতে বছরের পর বছর ধরে যে ভোগান্তি পোহাতে হচ্ছে তাই জানালেন নারায়ণগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসা 2 জন গ্রাহক। অথচ এই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের যারা শেয়ার কিনেছে, বিনিয়োগকারীরা তাদের আস্থা ফিরেছে বিধায় তারা এখন ভালো হচ্ছে। শুধু ফারিস্ট না, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির তথ্য গেল জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির মধ্যে মার্কেন্টাইল, রিলায়েন্স, গ্রিন ডেল্টা সহ 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে প্রায় 90% পর্যন্ত। অথচ চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্য ঠিকমতো গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারেনি এসব কোম্পানি। যে কোম্পানিগুলো বিমা দাবি সেটেল করতে পারছে না তাদের তো আসলে প্রকৃত শেয়ার দাম বাড়ার কথা না। শেয়ারের যারা বিনিয়োগকারী তারা কি আসলে বুঝতে পারছে কিনা, এটাকে স্টাডি করছে কিনা, এটা একটা বিষয়। যেসব কোম্পানি গ্রাহকের দাবির টাকা পরিশোধ করতে পারছে না, শেয়ার বাজারে সেসব কোম্পানিতে বিনিয়োগকারীরা যে কোনো সময় পুঁজি হারাতে পারেন বলে সতর্ক করছেন বাজার বিশ্লেষকরা। যখনই ফান্ডামেন্টাল সাপোর্ট করবে না এবং একটা র্যালি হবে, তখন নিশ্চয়ই একটা চক্রের মাধ্যমে এই কাজটা হবে, তখন আবার সেই বিনিয়োগকারীর হাত পড়বে। কোনো যৌক্তিক কারণে বাড়ছে না। ওই যে ঘোষণা আসছে যে এটা শিথিল হবে, এখানে আমাদের বাড়বে, মার্জিনের ফ্লো বাড়বে, তা চিন্তা করছে তাহলে এখানে একটা সুযোগ নেওয়া যায় কিনা এটাকে সামনে রেখে। ব্যবসায় বেতাল, অথচ শেয়ার বাজারে দাম বাড়ছে, এসব কোম্পানির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসসির চেয়ারম্যান। লাইফ ইন্স্যুরেন্স বলেন বা কিছু বন্ধ কোম্পানিতে হচ্ছে, এখানে যে আপনার অনিয়মগুলো হচ্ছে এটা নিয়ে অলরেডি ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা প্রাইমারি রেগুলেটর, আমি তাদের বলেছি যে এইসব ক্ষেত্রে ডিলিস্টিং কখন করা হবে, আপনাদের একটা নিয়ম, একটা পলিসি প্রণয়ন করতে হবে। এটা ওনারা করছেন, করে আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে অ্যাজ দি প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা করবে। 2025 সালে বিমা দাবির 20% পরিশোধ করেনি, অথচ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে ওই বছর 27% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গ্রিন ডেল্টা সহ তালিকাভুক্ত এমন কোম্পানিও রয়েছে বিমা খাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয় ট্রলারের ইঞ্জিন। এরপর টানা 36 দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন শ্রীলঙ্কান বাবা ছেলে। তারা জানান বেঁচে থাকতে কাঁচা মাছই ছিল একমাত্র ভরসা। অবশেষে গভীর সাগরে ভাসমান অবস্থায় মহেশখালীর উপকূল থেকে তাদের জীবিত উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তাদের পরিচয়ে যাচাই করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে অতই সাগর, নেই খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ইঞ্জিন বিকল হয়ে টানা 36 দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন 2 শ্রীলঙ্কান জেলে। যখন বেঁচে ফেরার আশা প্রায় শেষ, ঠিক তখনই যেন ত্রাণকর্তা হয়ে হাজির হন মহেশখালীর কুতুবজমি ইউনিয়নের জেলে ও ট্রলার মালিক জিয়াউর রহমান। গভীর সমুদ্রে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনেন বাবা ছেলেকে। আমরা তো
উদ্ধার হওয়া দুই জেলের দাবি, দীর্ঘ ৩৬ দিন সাগরে ভেসে থাকার সময় জীবন বাঁচাতে বাধ্য হয়ে শুধু কাঁচা মাছ খেয়ে কোনো মতে টিকেছিলেন তারা। বিকল বোটটিকে নিজের ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে মহেশখালীর ঘটিবাঙ্গা ঘাটে নিয়ে আসেন জিয়াউর। উদ্ধার হওয়া দুই জেলেকে চিকিৎসা সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও করেন তিনি। কোন দেশের দেশ হরিয়ে শ্রীলঙ্কা হয়ে ব্রহ্মজি শ্রীলঙ্কা তাই এটা বাংলাদেশ হয়ে 36 মতো বাসী 1 মাস 6 দিন এটা বলে ইশারা তো অর্ধেক। পুলিশ জানায় উদ্ধার হওয়া দুই ব্যক্তি সম্পর্কে বাবা ছেলে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর দেবীনোয়ারার রুলাল হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। গত 19 জুন ডোন্ডা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান তারা। এরপর ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত অবস্থায় দীর্ঘদিন সাগরে ভেসেছিলেন বলে জানান তারা। এদিকে দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে জিয়াউরের বাড়িতে ভিড় করেন অনেকেই। আমাদের একটা দাবি এলাকার, যাতে ওরা শ্রীলঙ্কার মানুষ যাতে সুস্থ হয়ে এখান থেকে ওরা শ্রীলঙ্কা যাতে চলে যায়। তাদের আত্মীয় স্বজনের কাছে যদি তাদেরকে তাদের দেশের বাড়ি পৌঁছায় দেয় তাহলে অবশ্যই ভালো হবে। শ্রীলঙ্কান দুই জেলের পরিচয় যাচাই করছে প্রশাসন। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিলেট নগরের সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা। রোড পারমিট কিংবা বৈধ কাগজ ছাড়াই শত শত লেগুনা যাত্রী পরিবহন করছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে চলছে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা। অবৈধ স্ট্যান্ড, চাঁদাবাজি আর নজরদারির অভাবে নিয়ন্ত্রণহীন পরিবহন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীর জেল রুট থেকে উসমানী উদ্যান রাস্তার একাংশ দখল করে বছরের পর বছর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে লেগুনা। যাত্রী তোলার প্রতিযোগিতায় যানজট নিত্যদিনের সঙ্গী। নেই ট্যাক্স টোকেন, ফিটনেস কিংবা বৈধ রোড পারমিট। প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছে এসব যানবাহন। নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা, দ্রুতগতিতে চলা আর যত্রতত্র থামা সব মিলিয়েই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। গায়ের জুড়ে ওই তো একজন ড্রাইভার বললো আমরা গরিব যাইমু কসুরি সুটান পারবো। ছোট ছোট বাচ্চা এগুলা বয়স হয় না, তারা লাইসেন্স কেটে দেয়। নগরীতে লেগুনা সবচেয়ে বেশি চলাচল করে বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে জৈন্তাপুর। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মদিনা মার্কেট হয়ে গোবিন্দগঞ্জ। জেল রুট পয়েন্ট থেকে উসমানী উদ্যান পর্যন্ত রাস্তার একটা অংশ দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। সেখানে রশিদ ছাপিয়ে প্রতিটি লেগুনা থেকে নেওয়া হয় চাঁদা। সময়ের অনুসন্ধানে উঠে আসে নগরীর কোর্ট পয়েন্ট, জেল রুট, বটেশ্বর বাজার, পীরের বাজার, টিলাগড় পয়েন্টে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে চলছে এই রমরমা চাঁদাবাজি। অথচ তামাবিল শাখা কমিটি থেকে কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছে না চালক ও শ্রমিকরা। যদি এগুলাকে এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আরো ভয়াবহ অবস্থা সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে। নিরাপদ সড়ক চাই এর তথ্য বলছে গত 2 বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 739 জন। বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। শ্রমিকগুলো টেকা দিয়ে আমরা একটু স্থায়ীভাবে লিজ আনবো, শ্রমিক হলে আরাম লিজ দিলে আমরা শ্রমিকেরও উপকার হইব এবং রাস্তারও যানজট বা নিরসনের লাগে সুবিধা। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ বলছে নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-3 বছর যাবৎ সে ফিটনেস বা ট্যাক্স টোকেন আপডেট করছে না, সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলোকে ডাম্পিংয়ে দিচ্ছি। 18 বছরের নিচে হলে তো সে ড্রাইভিং লাইসেন্স পাবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু গাড়ি চালানোর এখতিয়ার নেই। তো আমরা সেই ব্যাপারগুলো আমরা নজরদারিতে রেখেছি। বিআরটিএ তথ্য বলছে সিলেট নগরীতে বৈধভাবে নিবন্ধিত লেগুনার সংখ্যা 2104টি। দিনের পর দিন এভাবেই সড়ক দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। তবে প্রশ্ন থেকেই যায়, কোথায় নজরদারি? নগরবাসী বলছে দ্রুত পদক্ষেপ নিলে কমতে পারে জনভোগান্তি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।
সিটির তকমা কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনও অধরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 12টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় ক্ষোভ বাড়ছে তাদের। তবে আগামী 6 মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা, আশ্বাস সিটি প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর 24 নম্বর ওয়ার্ডের বয়রা ছালাকান্দা এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। কাগজে কলমে বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের জনপদ হলেও দেখে বোঝার উপায় নেই এটি শহর নাকি কোনো অবহেলিত প্রত্যন্ত গ্রাম। একই চিত্র নগরের 29, 31, 32 নম্বর ওয়ার্ড সহ সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলোর বহু সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি। কোথাও ড্রেন নির্মাণের কাজ অসমাপ্ত, কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। নামে সিটি কর্পোরেশন কিন্তু কামে না ভাই, ট্যাক্স বাড়ছে কিন্তু আমাদের উন্নয়ন হইতেছে না। ময়লা আবর্জনা কেউ নেয় না। শত বছরের প্রাচীন ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন গঠনের 8 বছর পেরিয়ে গেলেও বর্ধিত 12টি ওয়ার্ডের অনেক এলাকায় নাগরিক সেবার দৃশ্যমান উন্নতি হয়নি। নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলেও ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা, সড়কবাতির অভাব ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। ট্যাক্স সরকারকে ঠিকই দেওয়া হয় কিন্তু এই ট্যাক্সের আমরা সুফল পাই না কখনোই। সিটি কর্পোরেশন আছি না এই নাঙ্গুলিয়া সরো আছি না কোন এলাকাতে আছি এটা বলা মুশকিল। তবে আশার বাণী শোনালেন নগর প্রশাসক। বলেন আগামী 6 মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা। আমরা আশা করি আগামী শীতের পরে আগামী শীতকালে আপনার বর্ধিত এলাকার চেহারা বদলে যাবে আর নতুনটার চেহারা আরও সুন্দর হবে। 2018 সালে সাবেক পৌরসভার 21টি ওয়ার্ডের সঙ্গে 12টি নতুন ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে বর্তমানে 22 থেকে 33 নম্বর ওয়ার্ড মিলিয়ে বর্ধিত এলাকায় প্রায় 476 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে 221 কিলোমিটার পাকা হলেও 255 কিলোমিটার এখনও কাঁচা। কেবল কাগজি তকমা নয়, ট্যাক্সের সমান্তরালে টেকসই নাগরিক সুবিধা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া ইউনিয়ন পরিষদ থেকে সিটিতে যুক্ত হওয়া লাখো বাসিন্দার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। পিচ ঢালাইয়ের টেন্ডার হওয়ায় তুলতে হবে সড়কে থাকা আগের ইট। কৌশলে জনতাকে খেজুর ও জিলাপি দিয়ে 3.5 কিলোমিটার সড়কের ইট চুরি। জামালপুরে ভুয়া ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। এমনকি সড়কটির ভিত্তিপ্রস্তরের নামে স্থানীয় সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ওই সড়কের জন্য পুরো প্রকল্পই অনুমোদন বা বরাদ্দ দেওয়া হয়নি। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে জানা যায় পুরো আয়োজনই ছিল সাজানো। মূল উদ্দেশ্য ছিল পুরনো সড়কে ইট তুলে নিয়ে যাওয়া। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুড়িঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য গত 12 মে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয় 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, আর সাব ঠিকাদার হিসেবে কাজ করবেন আব্দুল মান্নান। পরদিন থেকেই মান্নানের লোকজন পুরনো সড়কের ইট তুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। এরপর আর নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানা যায় উদ্বোধনের পুরো আয়োজনই ছিল সাজানো এবং এর আড়ালে পুরো রাস্তার ইট সরিয়ে নেয়াই ছিল মূল উদ্দেশ্য। প্রথম দিকে আশ্বাস দেওয়া হয় যে আমাদের রাস্তাটা পাকা করে দেওয়া হবে, এজন্য তারা ইট তুলে নিয়ে যায়। ঠিকাদার মান্নান ও ইট তুললো, মান্নানের সাথে আসতে ফজলো। আগে যাওয়া কি যে অসুবিধা এটা আল্লাহ পাক জানে আর আমরা বেলা জানি। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। আমরা প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব, যার মাধ্যমে এলাকাবাসীর দুঃখ দুর্দশা লাঘব হবে। তাদেরকে ধরা হয়েছে, আটক করা হয়েছে এবং 2টি ইউনিয়ন থেকে মামলা করা হয়েছে সংশ্লিষ্ট। রাস্তার ইট তুলে নেয় 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, জামালপুর। আবারও গ্যাস সংকটে নেত্রকোনার আবাসিক গ্রাহকরা।
চুলায় নিভু নিভু আগুনে সময় যেমন নষ্ট হচ্ছে তেমনি ভোগান্তিও চরবে। সমস্যার কথা স্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছে সমাধানে কাজ চলছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিভু নিভু গ্যাসে সামান্য রান্না কাজ হলেও গেল 4 দিন ধরে একেবারেই জ্বলছে না চুলা। 21.02 বর্গ কিলোমিটারের নেত্রকোনা পৌর এলাকায় তিতাস গ্যাসের সামান্য সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় দিনই দুপুরে গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা কিনছেন। শুধু বাসাবাড়ি বা হাসপাতাল নয়, এই সংকটে অ্যাম্বুলেন্স চালক সহ রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী পরিবহনে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। গ্যাসের বিলও দিতে হচ্ছে, আবার কারেন্টের বিলও দিতে হচ্ছে, আমাদের ডাবল খরচ যাচ্ছে। বাইরে থেকে খাবার কিনে এনে খাইতেছে, হ্যাঁ, গ্যাসের লাইন পাওয়া যায় না। গ্যাসের অবস্থা যে আমরা গ্যাস পাইতাছি না, সিলিন্ডার দিয়ে আমরা গাড়ি চালাইতাছি। গ্যাস নাই, গ্যাসের পরিস্থিতির লেগে এই অবস্থা। এদিকে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক জানান, কারিগরির ত্রুটির কারণে সারা দেশেই অল্প চাপ, যার প্রভাব পড়ছে নেত্রকোনায়ও। সারা দেশেই গ্যাসের স্বল্প চাপ, একেবারে স্বল্প চাপ বিরাজ করছে। এর ফলশ্রুতিতে নেত্রকোনাতেও আমাদের বর্তমানে গ্যাসের সরবরাহ একেবারে শূন্যের কোঠায়। আবাসিক গ্রাহক ছাড়াও জেলা শহরে একটি সিএনজি স্টেশন, 24টি বাণিজ্যিক ও 34টি মিটারযুক্ত আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস না পেলেও 5600 গ্রাহককে একটি চুলার জন্য দৈনিক 36 টাকা হিসেবে দিনে বিল গুনতে হবে 252 টাকা, 15 দিনে দ্বিগুণ। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সময় সংবাদ। ভারতে শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারেরও পতন হয়েছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। আন্দোলন স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিজেপি নেতারা। টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান, 12 বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের নয় বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সূত্রগুলোর দাবি, সে বৈঠকের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার এনটিএ পুনর্গঠন, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিব বদলি এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জন্য একটি সতর্ক বার্তা। এটি ভারতের শিক্ষার্থীদের এবং বিরোধী দলের বার্তা যে আপনারা এতদিন যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে আর চলতে পারে না। ভারত আপনাদের ব্যক্তিগত জমিদারি নয়, এটি আপনাদের সম্পত্তি নয়। এই দেশ ভারতের জনগণের, ভারতের সংবিধানের। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গেল শুক্রবার তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেছেন ট্রাম্প। এদিকে ইয়েমেনকে ঘিরেও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। রিয়াদ ও সানার মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান।
দেখছেন সময় সংবাদ। জমকালো আয়োজনে উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো, যেখানে উপস্থিত ছিলেন সাফের অন্তর্ভুক্ত 7 দেশের প্রতিনিধিরা। ঘরের মাঠে খেলা হয় শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তপু মোরসানিনরা, আর জয়ের মানসিকতা থাকলে সাফ জেতা অসম্ভব নয় বলে জানান লাল সবুজ কোচ থমাস ডুলি। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ সাফ চ্যাম্পিয়নশিপ 8 বছর পর ফিরতে যাচ্ছে বাংলাদেশে। সেই সাফের অফিসিয়াল লোগো উন্মোচনে লাল সবুজ কোচ থমাস ডুলির সঙ্গে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার শেখ মোরসালিন ছিলেন। সাফের অন্তর্ভুক্ত 7 দেশের প্রতিনিধিরাও, ভারতীয় হাইকমিশনারও ছিলেন অনুষ্ঠানে। এবারের সাফের লোগো সাজানো হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যকে কেন্দ্র করে। জানা গেল অফিসিয়াল টাইটেল স্পন্সরের নামও। বিশ্বকাপের মাঝে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। সাফও সফলভাবে আয়োজিত হবে বলে প্রত্যাশা তার। বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখেছি। এদেশের মানুষ ফুটবল খুব ভালোবাসে। আমরা শেষবার বাংলাদেশের ম্যাচে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছি। আশা করি এখানে সাফ সফলভাবে আয়োজিত হবে এবং উপযুক্ত সময়ে আমরা সাফ আয়োজন করতে যাচ্ছি। গেল 23 বছর ধরে একটি সাফের শিরোপার অপেক্ষায় আছে দেশের ফুটবল ভক্তরা। পরিকল্পনা মাফিক দল খেলতে পারলে দেশের মাটিতেই শিরোপা খরা কাটবে বলে বিশ্বাস লাল সবুজ কোচ ডুলির। আমরা টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ জিততে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে শিরোপা জেতা একেবারেই অসম্ভব নয়। এই টুর্নামেন্টে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দল খেলছে না। এখানে যারা খেলছে তাদের সবার শক্তিমত্তা আমাদের সমানই। শুধু ফুটবলারদের মাঝে জয়ের মানসিকতা ও হাল না ছাড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আশা করি এবারই সাফের শিরোপা খরা কাটতে যাচ্ছে। ঘরের মাটিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় তপু মোরসালিন। হামজা সমিতরা যোগ দেওয়ায় বেড়েছে দলের শক্তিও। এবারের আসরে বাংলাদেশের সাফ জয়ের বড় সুযোগ দেখছেন ফুটবলাররাও। আমাদের টিমে অনেক চেঞ্জিং আছে এবং অনেক নতুন প্লেয়ার, তার সাথে হামজা সমিতরাও অ্যাড হয়েছে, জায়ান অ্যাড হয়েছে, তার সাথে মনে হয় নতুন আরেকজন অ্যাড হতে পারে। তো ডেফিনেটলি উই আর ডিফারেন্ট টিম টোটালি। তো এখন ডিফারেন্ট লেভেলের ফুটবল আমরা খেলছি। তো আমরা আশা রাখি যে আমরা এবারের সাফটা ভালো করবো এবং ডেফিনেটলি আমরা ম্যাচ 1 থেকে একদম লাস্ট ম্যাচ পর্যন্ত আমাদের পারফরমেন্স থাকবে অন্যরকমের। আমরা খুবই কনফিডেন্ট, আমাদের যে কোনো মূল্যে এবার আমাদের চ্যাম্পিয়ন হইতে হবে। এই প্রত্যাশা নিয়ে হয়তো আমরা খেলবো মাঠে, হয়তো কি আমরা এই প্রত্যাশা নিয়ে মাঠে খেলতে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা জিততে চাই, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। তবে ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হিমালয়ের দেশটির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে সাফ। যদিও নেপাল শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা না কাটাতে পারলে 6 দল নিয়ে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ, হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। পানি আসে না কিন্তু বিল আসে এখানে। সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাচ্ছে। ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপটল বসাতে পারবে না। ওয়াসার লাইনে পানি না মিললেও গুনতে হচ্ছে বিল। সংকট থেকে বাঁচতে অনুমতি ছাড়াই বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়লে বড় বিপর্যয়ের শঙ্কা। এবং ব্যবসায় বন্দার পরও বাড়ছে শেয়ারের দাম। গ্রাহককে বিমার টাকা দিতে পারেনি 47টি কোম্পানি। পুঁজি হারানোর শঙ্কায় বিনিয়োগকারীরা, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি বিএসইসির। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।